বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা পরিমিতির অধ্যায় শুরু করতে যাচ্ছি, আর আজকে আলোচনার বিষয় হবে আমাদের 16.1-এর সমস্ত অঙ্ক সমাধান। বাট আপনারা জেনে থাকবেন যে আমাকে জ্যামিতিতে সব সময় সাহায্য করে আমার কিছু শূন্যসমূহ। তো 16.1-এ আমার এই শূন্যসমূহ আপনাদেরকে সাহায্য করবে এই অঙ্কগুলোকে একদম আপনাদেরকে ফিল করার জন্য। তো আমরা 16.1-এ কি আমাদেরকে প্রথমেই জানতে হবে, অর্থাৎ অধ্যায়ের বেসিক এটা সেটা সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চাই। এবং এই ভিডিওটি একটু বড় হবে, আপনারা যদি চান একটু কেটে কেটে দেখতে পারেন। অর্থাৎ কেটে কেটে বলতে কি, একদিন মনে করেন 10 মিনিট দেখলেন, আরেকদিন 10 মিনিট দেখতে পারেন, এভাবে দেখতে পারেন। বাট তাহলে আমরা আলোচনাতে এবার ফিরে আসছি। দেখি আমরা 16.1-এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমত আমাদের অধ্যায়ের বেসিক ধারণা খেতে হবে। দেন তখন আমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ আছে, অ্যান্ড এই সূত্রগুলো কোন অঙ্কতে কিভাবে ব্যবহার করব সেটি নিয়ে আপনাদের আলোচনা করে দেব। অ্যান্ড অনুশীলনের সকল অঙ্ক সমাধান উদাহরণ সহ। বাট আসলে অনুশীলনীতে যতগুলো অঙ্ক রয়েছে আপনি যদি সবগুলো করতে পারেন, উদাহরণের একটা অঙ্ক আপনি বাদ থাকবে না যে এরকম, সেটা আপনি করতে পারবেন না। অর্থাৎ অনুশীলনের সবগুলো অঙ্ক যদি সমাধান করতে পারেন, উদাহরণেরও সবগুলো অঙ্ক সমাধান করতে পারবেন। এবার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্ক। আপনারা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে দেখবেন 5 নম্বর অঙ্ক থেকে প্রশ্ন করা হয়ে থাকে। বাট আপনাদেরকে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিও দেখা প্রয়োজন, কেননা নৈর্ব্যক্তিকটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার বেসিক আলোচনাতে ফিরে যাই। বেসিক আলোচনাতে আমাদের প্রথমত জানতে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ জিনিসটা আসলে কি। যদি আপনাদের এই সম্পর্কে জেনে থাকে তাহলে আপনারা 5 মিনিট একটু টেনে চলে যেতে পারেন। আর যদি এখনও এগুলো সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করেন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়। সমকোণী ত্রিভুজকে আগে আমরা এখানে ডেকে নিয়ে চলে আসি। আসেন ভাইয়া, সমকোণী ত্রিভুজ এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার বলছে যে ত্রিভুজের একটি মাত্র কোণ এক সমকোণ এবং বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বাট আমরা যেহেতু একে বুঝে অভ্যস্ত তো আমি আপনাদেরকে অ্যাট ফার্স্ট এটা একে দেখাচ্ছি আগে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য রাখি আমরা এই বিষয়টাকে, আমি নাম দিচ্ছি এখানে এ, বি অ্যান্ড এটা হচ্ছে সি। দেখেন একটু, এখানে বলছে যে একটি মাত্র কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ওই যে এখানে যে কোণটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। কীভাবে? একটা সরলরেখার উপরে যদি আরও একটি সরলরেখা একদম লম্বভাবে অবস্থান করে, মানে লম্বাভাবে থাকে একদম লম্বভাবে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড এটা বুঝতেই পারছেন, তাহলে আমি যদি বলি এটা 90 ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি যেতে অবশ্যই কম, এটাও 90 ডিগ্রি যেতে অবশ্যই কম, আর 90 ডিগ্রি যেটা কম হবে সেগুলোকে আমরা বলে থাকি সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের একটি মাত্র কোণ হচ্ছে যে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ এবং বাকি দুইটা কোণ হচ্ছে যে সূক্ষ্মকোণ, তাকেই বলা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে কি বলতে পারি? এই ত্রিভুজটা ঘটনা ঠিক একই রকম, এখানে 90 ডিগ্রি হবে, এখানেও হচ্ছে যে 90 ডিগ্রি চাইতে কম, অ্যান্ড এখানেও 90 ডিগ্রি চাইতে কম। তাহলে আশা করি সমকোণী ত্রিভুজ আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আলোচনা করব সমবাহু ত্রিভুজ নিয়ে। সমবাহু মানে যার সবগুলো বাহু সমান। তাহলে আমরা প্রথমত সংজ্ঞাতে চলে যাচ্ছি। যে ত্রিভুজের প্রত্যেক বাহু সমান এবং কোণগুলো সূক্ষ্মকোণ হতে হবে আবার, তাকে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের চেহারাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার কারণ এখানে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, এটা যত বড় এ পাশে ঠিক তত বড়, অ্যান্ড এ পাশে ঠিক তত বড়। আমরা অবশ্যই চিত্র এঁকে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আপনারা আরেকটু এটা ভালো করে বুঝতে পারবেন। অর্থাৎ আমি এখানে এটা যত বড় করে আঁকবো ঠিক একই রকমভাবে এভাবে আঁকবো, অ্যান্ড ওই একই দৈর্ঘ্য নিয়ে এটা হবে। তাহলে আমি যদি নামকরণ করি এ, বি এবং সি, তাহলে এ বি যত বড় বি সিও ঠিক তত বড়, অ্যান্ড এ সিও ঠিক একই সমান। তাহলে আমরা বলতে পারছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো বাহু কী হবে? সমান হবে। অ্যান্ড এখানে আমাদের যে কোণগুলো হচ্ছে সেগুলো অবশ্যই 90 ডিগ্রি চাইতে ছোট, তাই না? তার কারণ আমরা জানি একটা রেখার উপর যে আরেকটা একদম লম্বভাবে থাকে তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে লম্বভাবে আছে না বেঁকে আছে, দ্যাট মিনস 90 ডিগ্রি চাইতে সবগুলো কম আছে। আর 90 ডিগ্রি চাইতে কম মানে হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করি আপনারা এই বিষয়গুলোকে একদম ভালো মতো জানতে পারছেন।
এরপরে আমরা আলোচনা করব আরেকটি বিষয়কে নিয়ে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজকে নিয়ে। সমদ্বিবাহু মানে যার দুইটা বাহু সমান কিন্তু আরেকটা বাহু অসমান। আমরা এবার সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে আপনি একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে এটা যত বড় তাহলে এই পাশটাও ঠিক তত বড়, বাট এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক বড়, তাই না? তাহলে আমরা যদি এটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে এটা মনে করেন এরকম, তারপরে এটা হচ্ছে এরকম, তারপরে এটা হচ্ছে এই রকম, তাই না? নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি এবং সি। তাহলে এখানের ক্ষেত্রে এ বি যত বড় এসি তত বড়, বাট বিসিটা হচ্ছে আরেকটু বড়, যে ক্ষেত্রে আমরা বলতে পারছি তাহলে এটা এবং এটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারছি এখানে দুইটা বাহু সমান আছে। আর দুইটা বাহু যেহেতু সমান, দ্যাট মিনস আমরা এখানে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক ধারণা। তো এখন এই তিনটা ত্রিভুজকে নিয়েই আমাদের কিন্তু প্রশ্নগুলো করা হবে। সো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে আপনাদের খাতায় নোট করে ভালো করে রেখে দেবেন। এখন আমরা আলোচনাতে চলে যাব এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ। অ্যান্ড আমি সূত্রগুলো যেভাবে লিখে রাখার চেষ্টা করেছি আপনারা এভাবে যদি লিখে রাখেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবার একটু সূত্রের দিকে ফিরে যায় তাহলে আপনারা এই বিষয়গুলোকে বুঝতে পারবেন ভালো করে। দেখেন আপনারা এইভাবে একটু লিখে রাখবেন সূত্রগুলোকে। তো প্রথমত এই পৃষ্ঠা বুঝাই দেন, তখন এখানে আলোচনাতে আসছি। আচ্ছা এখানে থাক এটা। এবার এখন আমরা দেখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু আসলে ক্লাস 8 পর্যন্ত জেনে থাকি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তো আমরা এখানে অবশ্যই খেয়াল রাখবো যে এই সূত্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এখন কথা আসি আমরা যখন 16.1 অঙ্ক করব তখন যে অঙ্কতে সমকোণী ত্রিভুজ উল্লেখ থাকবে না বা অন্য কোনো ত্রিভুজ উল্লেখ থাকবে না, যদি শুধুমাত্র ত্রিভুজ কথাটা থাকে তাও কিন্তু আমাদের ওই একই সূত্র প্রয়োগ করতে হবে যে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে থাকে যেন, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে এটা। অ্যান্ড আমাদের যদি এই 16.1 সমদ্বিবাহু এবং আমরা সমকোণী ত্রিভুজ ছাড়া আরও দুইটা ত্রিভুজ যে শিখেছি ওই দুইটা ত্রিভুজ যদি উল্লেখ না থাকে অ্যান্ড সমকোণী ত্রিভুজে যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব এটা সমকোণী ত্রিভুজ এর কথা বলেছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। অ্যান্ড এবার আমরা 2 নম্বরের সূত্রতে আলোচনা করছি। এবার দেখেন ত্রিভুজের যদি দুইটা বাহু থাকে, মানে আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, তো ত্রিভুজের যদি আবার 2টা বাহু থাকে এবং একটা কোণ দিয়ে দেওয়া থাকে অঙ্কতে, ত্রিভুজের 2টা বাহু এবং একটা যদি কোণ দিয়ে দেওয়া থাকে অঙ্কের মধ্যে, তখন কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ বলতে হচ্ছে একটা বাহু, বি বলতে আর একটা বাহু, এন হচ্ছে সাইন থিটা। এই যে সাইন থিটার কারণ হচ্ছে যে কি, ওই যে একটা কোণ থাকবে, কোণের মানটা থিটার এখানে বসাতে হবে। আপনার একটু ভালো করে এগুলো মনে রাখতে হবে। যদি সমকোণী ত্রিভুজের কথা উল্লেখ থাকে তাহলে এটা, অ্যান্ড ত্রিভুজের 2টা বাহু থাকে এবং একটা যদি কোণ থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল সূত্র হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এবার দেখেন ত্রিভুজে যদি এবার 3টা বাহু দিয়ে দেয় তাহলে তার ক্ষেত্রফল আমি কীভাবে বের করব? ত্রিভুজে যদি 3টা বাহু দিয়ে দেয় তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ বি সি এখানে হচ্ছে যে 3টা বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য, সি হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য। বাট এখানে এস কী করছে তাহলে? এস হচ্ছে আসলে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা আসলে কী জিনিস সেটা আমরা আলোচনাতে আসছি, বাট অর্ধ পরিসীমার কথা একটু বলে দিই, তারপরও না বললে হয়তো বা আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। যেমন দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি আপনাকে পরিসীমা বোঝাতে চাই, আমি এখন একটু পরিসীমাটা বুঝিয়ে দিই তাহলে আপনাদের অর্ধ পরিসীমা বুঝতে আরও সুবিধা হবে। যেমন এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, এবার এটার মান মনে করেন হচ্ছে 10, তাহলে এটার মান কত হবে 10, তারপরে এটার মান মনে হচ্ছে 12। পরিসীমা মানে হচ্ছে যে 3টা বাহুকে যোগ করে দেওয়া, এটা হচ্ছে তার পরিসীমা। তাহলে 10 আর 10 কত 20, তাহলে 30 আর 2 কত 32। তাহলে এখানে আমরা 32কে আমরা 32 যেটা পাবো সেটা হচ্ছে পরিসীমা। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 32 বা 32। এখন আমরা যদি বলি অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 32কে আমরা যেটা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 16। অ্যান্ড 16টাই হচ্ছে যে আসলে এস এর মান, অর্ধ পরিসীমা। এই যে দেখেন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তার কারণ কি, ওই যে 3টা বাহুকে যোগ করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পরিসীমার মান। আবার ওটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমার মান। তাহলে আশা করি অর্ধ পরিসীমা জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা তাহলে আলোচনার দিকে ফিরে যাই। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যদি ত্রিভুজের 3টা বাহুই দিয়ে দেয় একটা অঙ্কতে তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হবে এটা, মানে এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হচ্ছে। তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
√3/4 a স্কোয়ার। সমবাহু মানে সবগুলো বাহু যেহেতু সমান, দ্যাট মিনস ওখানে একটাই a থাকছে, আর √3/4 a স্কোয়ার, অর্থাৎ √3/4 a স্কোয়ার বর্গ একক। বর্গ একক বলতে একক যেটা দিবে সেটা এখানে বসে যাবে, কিন্তু অবশ্যই বর্গ থাকবে এখানে, মানে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, যে যাই হোক না কেন এখানে এককের জায়গাতে ওটা বসবে। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে দুইটা যেখানে আমরা আলোচনা করলাম সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে b/4 √4a স্কোয়ার - b স্কোয়ার। তবে আপনাদেরকে একটু কথা বলে রাখা ভালো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে যেটা বলে রাখা একটু আপনাদের জন্য আমি প্রয়োজন বোধ মনে করি, সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান, তাহলে আমরা এটা একটা আর এটা একটা সমান, আর এটা হচ্ছে অসমান। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে যেটা সমান হবে সেটাকে আমরা এ ধরবো, তাহলে যে এটা যদি এ হয় তাহলে এটা এ হয়ে যাবে, আর এটাকে আমরা ধরবো বি। মানে অঙ্ক করতে গিয়ে আপনি এগুলোতে ভালো মতন ফেস করতে পারেন, সো আপনাকে একটু ভালো করে এগুলো আগেই জেনে নিতে হবে, যাতে করে অঙ্কতে গিয়ে আপনি কোনো আটকে না যান। মানে এটা হচ্ছে যে এ ধরতে হবে, আর এগুলোকে এই আরেকটা যেটা অসমান সেটাকে আমরা বি ধরবো। তাহলে আমরা আলোচনাতে ফিরে যাই। আমরা সূত্রসমূহ আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার আপনারা সূত্রগুলো অবশ্যই লিখে রাখবেন, অ্যান্ড আমি এখানে অবশ্যই অঙ্ক করার সময় আপনাদের সামনে আবারও সূত্রগুলো কিন্তু নিয়ে আসবো। এখন আমরা কিন্তু অঙ্ক সমাধানে চলে যাব, অ্যান্ড আপনাদের খাতা কলমগুলো ভালো করে খুলে রাখেন, অ্যান্ড অবশ্যই আপনাদের মনোযোগ আমি বলবো 100% একদম ভালো মতন এখানেই রাখার চেষ্টা করেন। এবার আমরা 1 নম্বর অঙ্ক সমাধানে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটা আমাদেরকে কি বলছে একটু ভালো করে আমাদেরকে আগে পড়তে হবে। 1 নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে একটি সমকোণী ত্রিভুজের, তাহলে অ্যাট ফার্স্ট কিন্তু আমাকে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। তো আমি ওই যে আমার শূন্যগুলোকে ডেকে নিয়ে আসি, যে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমাদের যে শূন্যগুলো রয়েছে আমি আপনাদেরকে এগুলো একে একে দেখালে আমার মনে হয় আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করছি এখানে, দেন আমরা এখানে আলোচনাতে ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ওকে, অবশ্যই এটা একটু কোণাগুলো হয়তো বা কম মিলেছে, একটু আপনাদের বুঝে নিতে হচ্ছে। তাহলে আমরা একটু আগে কিন্তু আলোচনাতে দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে একটা কোণ হচ্ছে যে কি 90 ডিগ্রি, আর এই দুটো কোণ হচ্ছে যে আমাদের 90 ডিগ্রি যেতে কম। এবার আমাদেরকে কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। এখন সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটাকে বলা হয়? আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এটা আছে না, সেটাকে বলা হয় অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো আমরা যদি নামকরণ করি, এটা হচ্ছে এ, নাম দিয়ে দিচ্ছি আমরা এটাকে বি, তারপরে এটাকে দিচ্ছি আমরা সি দিলাম। এবার মান কি বলেছে? অতিভুজ 25 মিটার, তাহলে আমরা এখানে অতিভুজকে দিয়ে দিলাম 25 মিটার। তারপরে কি বলছে, এর একটি বাহু, তাহলে এখন দুইটা বাহু বাকি আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে যেখানে বিসি। কিন্তু কথা হচ্ছে একটি বাহু আপনি কোনটাকে ধরবো, আপনার যেটাকে ভালো লাগে আপনি সেটাকে ধরতে পারেন। এখন আমাকে বলছে যে এর একটি বাহু অপরটির 4/3 ভাগ বা 4/3 অংশ হলে, তাহলে এখন আপনাকে এখানে একটু খেয়াল রাখতে হচ্ছে যে এর একটি বাহু অপরটির 4/3 ভাগ। তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে অপর বাহুটা ধরতে হচ্ছে, অর্থাৎ আমি যদি বলি এরকম করে এই কলমটি ক্যাপের 2 গুণ, তাহলে আপনাকে কলমের মান যদি পেতে হয় তাহলে অ্যাট ফার্স্ট ক্যাপকে লাগবে। তাই বলছে একটি বাহু অপরটির 4/3। তাহলে আমাকে যদি এটাকে যদি আমি একটি বাহু ধরি আর এটাকে যদি অপর বাহু ধরি, তাহলে এটাকে যদি আমি 4/3 দ্বারা কী করে দিই, গুণ করে দিই, তাহলে এটার মান পেয়ে যাব, তাই না? তাহলে আমরা একই রকম কাহিনী করব। তাহলে অপর বাহুটা আমাকে আগে ধরে ফেলতে হবে। তাহলে অপর বাহু যে কোনো একটা ধরে ফেলেন, আমি ধরলাম এটা হচ্ছে অপর বাহু এক্স, এর অপর বাহুটা আমি এক্স ধরে ফেললাম। এবার বলছে যে একটি বাহু অপরটির 4/3, তাহলে একটি বাহু এখন এটা পড়ে আছে, তাহলে এখন আমি এটার মান কীভাবে বের করব? এটার মান হবে কি, এই যে 4/3 আছে না, 3/4 ইন্টু তাহলে কি হবে, এক্স হবে। অর্থাৎ এই যে একটি বাহু অপর বাহুটির 4/3, তাহলে যে এই বাহুটার 4/3 অংশ, বুঝে গেল? তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজের মান, এটা হচ্ছে ভূমির মান, এটা হচ্ছে লম্বের মান। অ্যান্ড এখন আমরা কি করব, এখানে অবশ্যই লেখা আছে, লেখাগুলো আপনি লিখতে পারেন, যেখানে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অ্যান্ড সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে 25 মিটার, তারপরে বিসি হচ্ছে এক্স মিটার, এবং এবি হচ্ছে 3/4 এক্স মিটার।
এভাবে আপনি লিখে নিতে পারেন। দেন তখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, অ্যান্ড পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, আমরা লিখে দেবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। তখন পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে আমরা অ্যাট ফার্স্ট লিখি অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, এটা আমরা লিখে নেব। দেন তখন আলোচনার দিকে আসবো যে এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে এখানে কী আছে এবি, প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে যে কি সিবি বা বিসি, তাহলে আমরা এখানে লিখে দেবো বিসি স্কোয়ার। এটা কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। এটা নিয়ে আমার কিন্তু বিস্তারিত একটা আলোচনা থাকবে আপনাদের ত্রিভুজের অধ্যায়ে, অর্থাৎ জ্যামিতি অধ্যায়ে এটা নিয়ে আমি একদম বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমরা আছি এখানের ক্ষেত্রে আসলে মানটা অজানা কার, এক্সের মানটা অজানা। তাহলে এক্সের মান যদি আপনি পেয়ে যান তাহলে আপনি কিন্তু এটার মানও পেয়ে যাবেন, তারপরে এটার মান তো অলরেডি দেওয়াই আছে। তারপরে আমরা একটু পড়ে ফেলি এখানের ক্ষেত্রে আর কি বলেছে, বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এখন তাহলে এবি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অ্যান্ড বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জাস্ট এখানে কি বসাবো, মানগুলো একটু সুন্দর করে বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। এখন দেখি আমরা তাহলে এসির মান কত দেওয়া আছে 25, তাহলে আমরা এখন বসিয়ে দেবো 25-এর উপরে স্কোয়ার ইকুয়াল এবির মান, তাহলে এখন এ বি এর মান হচ্ছে 3/4 আর এখানে ছিল এক্স, তাহলে এক্স তো অবশ্যই 3-এর সাথে গুণ হবে, তাহলে 3x/4, তাহলে যে 3x ডিভাইডেড বাই হচ্ছে 4, দেন তার উপরে সম্পূর্ণকে ঘিরে হবে হোল স্কোয়ার প্লাস বিসি, তাহলে বিসি মান কত আছে এক্স আছে এখানে, তাহলে কী হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার। তাহলে বা আমরা 25-এর উপর স্কোয়ার করলে যে মানটা পাবো সেটা একটু পরে লিখছি। আচ্ছা, এটা একটু বাকি থাকলো। দেন তখন আমরা দেখিনি এখানে 3-এর উপর স্কোয়ার আছে অ্যান্ড এক্সের উপরেও স্কোয়ার আছে, তাহলে 3-3 কত হবে 9, তারপরে হচ্ছে যে এক্স স্কোয়ার, আর 4-এর উপর স্কোয়ার মানে 4-4 কত হবে 16, প্লাস এখানে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব একটু, 25-এর উপর স্কোয়ার দিলে কত হবে, তাহলে যে 25 এর উপর আমরা স্কোয়ার দিলাম, দেন আমরা যেটা পাবো 625, এখানে আমরা বসিয়ে দেবো তাহলে 625। ব্যাস, তাহলে আমরা এর পরের ইকুয়েশনটি একটু ভালো করে সমাধান করার চেষ্টা করি। তাহলে বা আমরা কী করতে পারি, এখানে 625 থেকে গেল এখানে, দেন আমরা এখানে কী করতে পারি 16 আমরা লসাগু নিতে পারি এখানে। তাহলে 16 যদি লসাগু হয় তাহলে উপরে যেটা আছে 9x স্কোয়ার বসে থেকে যাবে, প্লাস 16 সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি আমরা তাহলে কত হয়ে যাবে 16x স্কোয়ার। ব্যাস, তারপরে আমরা কী করতে পারি এই অংশটুকুকে 625 ইকুয়াল, এবার একটু খেয়াল করে দেখেন 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার আছে এখানে, তাই না? তাহলে 16 আর 9 কত হবে 25, তাহলে যে 25x স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এখানে 16। এখন আমরা এটা বজ্রগুণনের মাধ্যমে এক লাইনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে কী করব, 16-র সাথে 625-এর কী করব গুণ করব। ব্যাস, আমরা ক্যালকুলেটরের সাহায্য নেব। তাহলে এখন দেখি আমরা 16 ইন্টু হচ্ছে যে 625, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 10,000। আচ্ছা, তাহলে 25x স্কোয়ারকে পাশে রেখে দিই, যেহেতু আমরা এক্সের মানটাই বের করব, তাহলে যে 25x স্কোয়ার থাকলে এখানে আর ইকুয়াল আমরা 16-র সাথে যদি 625-এর গুণ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10,000। ব্যাস, তাহলে এখন আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে তাহলে 10,000 ডিভাইডেড বাই হচ্ছে কত 25, তাই না? তারপর 25 এখানে গুণ অবস্থায় ছিল, এখানে এসে ভাগ হয়ে গেল, তাহলে এটাকে আমরা ভাগ করে দেবো 25 দ্বারা, তাহলে আমরা পেয়ে যাবো 400। ব্যাস, তাহলে আমরা এখানে কী করতে পারি, বা এক্স ইকুয়াল কত লিখবো এখানে 400, সরি এক্স স্কোয়ার। এখন দেখেন আমরা জানি যে এখন এক্সের মানটা এখানে বের করতে হবে, তাহলে আমরা কী করবো উভয় পক্ষকে রুট করে দেবো, তাহলে রুট এবং স্কোয়ার কি এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে বসাতে পারি এক্স ইকুয়াল রুট অফ 400 মানে হচ্ছে কত 20। এবার এখন আসেন আমরা এক্সের মানটা পেয়ে গেছি, এক্সের মানটা মানে হচ্ছে বিসি এর মান। আমাকে কিন্তু বলেছিল অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে আমি কিন্তু একটা বাহুর মান পেয়ে গেছি বিসি এর মান, সেটা হচ্ছে 25 মিটার। তাহলে আমরা বলতে পারবো যে অতএব বিসি ইকুয়াল হচ্ছে যে কত 25 মিটার, সরি 20 মিটার। তারপরে এখন দেখেন আমরা যদি এসি এর মানটা বলি, তাহলে এসি এর মানটা হচ্ছে যে 3/4x ছিল, তাই না? তাহলে এখন আমরা এসি ইকুয়াল কী করবো 3/4 ইন্টু হচ্ছে যে এক্স যেহেতু আছে এক্সের মান মানে হচ্ছে 20, তাহলে এখন 3 গুণে কত হবে 60, তাই না? আচ্ছা, 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আমরা কিন্তু যদি এখানে একটা কথা বলে রাখা ভালো পরীক্ষার জন্য, আপনি যদি জানেন যে 2 আর 2 4 হয় তাহলে অবশ্যই আপনি এটা ক্যালকুলেটরে করে দেখার চেষ্টা করবেন। তার কারণ এটা বলার কথা মানেই হচ্ছে এটা যে আমরা পরীক্ষাতে যখন অঙ্ক করব তখন একটা
অঙ্ক করতে গিয়ে যদি আমাদের একটা সংখ্যা ছোট বড় হয়ে যায় তাহলে আমাদের পুরো অঙ্কটা বাদ হয়ে যায়, তাই না? তাই আমি বলি যে তোমরা ক্যালকুলেটর ইউজ করবে এখানে। তাহলে 3 × 60, তাহলে এখন 60কে আমরা কী করবো, 4 দ্বারায় ভাগ করব। তাহলে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে 15। ব্যাস, তাহলে আমরা এসির মান যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 15 মিটার। ব্যাস, তাহলে আমরা অপর দুই বাহু যেটা দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম, একটা হচ্ছে যে আমাদের 20 মিটার অ্যান্ড আর একটা হচ্ছে 15 মিটার। ব্যাস এইভাবে আমরা 1 নম্বর অঙ্কটাকে সমাধান করতে পারি। এখন আমরা অঙ্ক 2 নম্বরে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা ভালো মতন সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর অঙ্কতে কী বলছে এবার আমরা লক্ষ্য করবো অ্যান্ড এখান থেকে আমাদের চিত্র আঁকতে হবে। দেখেন 2 নম্বর অঙ্কতে বলছে 20 মিটার লম্বা একটি মই। তাহলে এখন আমাদের কথা হবে একটা 20 মিটার লম্বা আগে একটা মই নিয়ে আসবো আগে আমরা। ব্যাস, আমরা অ্যাট ফার্স্ট 20 মিটার লম্বা একটা মই নিয়ে আসবো। বাট এখানে আরেকটি পৃষ্ঠা আপনাদের জন্য নিয়ে আসি। এই যে 20 মিটার লম্বা হচ্ছে একটা মই, তাহলে এটার মান দিয়ে দিয়ে আগে আমরা 20 মিটার, এর মান দিয়ে দিলাম 20 মিটার। 20 মিটার লম্বা একটা মই, যেহেতু মই এটা, তাই না, তাহলে মান দিয়ে দিলাম। 20 মিটার লম্বা একটা মই বলছে যে আমাদেরকে দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে দেওয়ালও তো অবশ্যই কী থাকবে, তার পাশে যত বড় মই তত বড়ই তাহলে কি দেওয়াল আছে, তাই না? তাহলে যেভাবে এটা খাড়াভাবে অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে যে দেওয়াল হলুদটা আর এটা হচ্ছে যে মই। তাহলে দুটোর দৈর্ঘ্য কত হবে এখন বলেন তো, 20 মিটার, তাই না? তাহলে যেহেতু মইটা দেওয়ালের এখানেই সুন্দরভাবে দাঁড় করানো আছে একদম, তাহলে অবশ্যই এটা কী হবে, দেওয়ালের যতটুকু দৈর্ঘ্য সেটা ময়ের দৈর্ঘ্য, বা যেটা ময়ের দৈর্ঘ্য সেটা হচ্ছে দেওয়ালের দৈর্ঘ্য। তাহলে দুটোরই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কত, 20 মিটার। এখন বলছে মইটির গোড়া, তাহলে মইটির গোড়া মানে এখন পিঙ্ক কালারে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোড়া, দেওয়াল থেকে কত দূরে সরালে, তাহলে এখন এই যে দেওয়াল থেকে আমরা কত দূরে সরাবো, যত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে উপরের প্রান্ত এখন 4 মিটার নিচে নেমে যাবে। এখন এই গোড়াটাকে কতটুকু সরালে, এই যে গোড়াটাকে আমি সরাচ্ছি, বাস এটুকু সরাতে সরাতে এটুকু নিয়ে আসলাম, মনে করেন এনে নিয়ে আসলাম। এবার দেখুন উপর থেকে কিছু অংশটুকু নিচে নেমে গেছে, এই যে এখান থেকে এই অংশটুকু নিচে নেমে গেছে, তাই না? তাহলে এখান থেকে বলেছে যে আমি গোড়া থেকে কত দূরে সরালে এখান থেকে এটা 4 মিটার হবে। তাহলে আমি এখন অবশ্যই বলতে পারছি যে আমাদের এই যে এখান থেকে এটা যেটা মান সেটা হচ্ছে যে কত মিটার, 4 মিটার। আশা করি এই অংশটুকু ক্লিয়ার হচ্ছে আপনাদের। বাট এখন দেখেন, আমি যদি এখন এখান থেকে এটুকুর একটা মান বসিয়ে দিই তাহলে সেটা কি হবে, অবশ্যই এখানের ক্ষেত্রে ভূমি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে যে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা এখানে একটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন? তখন আমাদের এখানে কাহিনীগুলো ময়ের বা যাই কিছু বলুক না কেন, কাহিনী কিন্তু অবশ্যই কী হয়ে যাবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে একই রকমভাবে এখন আপনি সমকোণী ত্রিভুজ যদি এটা করতে চান, তাহলে এখানের ক্ষেত্রে এটা হচ্ছে যে ভূমি, মানে এখানে আপনাকে বলেছে যে কত মিটার দূরে সরালে, তাহলে এখান থেকে এটুকুই আপনাকে মান বের করতে বলেছে। আচ্ছা, মান আমরা এখানে নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে যে বি অ্যান্ড এটার নাম হচ্ছে যে সি দিলাম। তারপরে এখানে এ বি এর মানটা কতটুকু হবে বলেন তো, এটা কিন্তু মই ছিল আগে, তাই না? মইয়ের মানটা 20 মিটার ছিল না, তাহলে আমরা এখানে অবশ্যই এটার মান কত দেবো, 20 মিটার দেবো। কিন্তু এখন কথা হচ্ছে যে এ প্রান্ত থেকে সি প্রান্তের আমাদের দেওয়ালের মানটুকু কত হবে বলেন তো। আমি কি এখন অঙ্কটা করার জন্য আমি যদি এখানে ডি নাম দিই তাহলে ডি এবং সি এর মানটা নিব? নো, আমি ডি এবং সি এর মানটা নিতে পারবো না। তার কারণ সমকোণী ত্রিভুজ কিন্তু হয়েছে কোথা থেকে, এখান থেকে এটুকু পর্যন্ত সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? তাহলে আমার কিন্তু দরকার হচ্ছে এসি এর মানটা, এসি এর মানটা দরকার হচ্ছে। তাহলে এসি এর মান কত হবে আপনি বলেন তো, সম্পূর্ণটুকুর মান কিন্তু কতটুকু চলে জানো, 20 মিটার। কিন্তু ওই যে দেখেন তো 4 মিটার নিচে নেমে গেছে, তাই না? 4 মিটার নিচে নেমে গেছে না? তাহলে আমি এই যে এখান থেকে এসি এর মান যেটা বলতে পারবো সেটা হচ্ছে কত মিটার, 16 মিটার। এটা বোঝার জন্য দিয়েছিলাম, তাহলে এটা কেটে দিলাম। তাহলে যে এখন এসি এর যেটা মান সেটা হচ্ছে যে কত মিটার, তাহলে 16 মিটার। আপনার কাছে এখন দেখেন আপনার কাছে অতিভুজের মানও আছে অ্যান্ড আপনার কাছে লম্বের মান আছে, তাহলে আপনি অবশ্যই ভূমির মান বের করতে পারবেন। তাহলে একই রকমভাবে সুন্দর করে আমরা লিখে দেবো যে এখানে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এখানে এ বি হচ্ছে যে 20 মিটার, তারপরে বিসি এখন বের করতে হবে, তাহলে এটাকে আমরা ধরে নেব এক্স মিটার, তারপরে এসি হচ্ছে যে 16 মিটার। কেন হয়েছে আশা করি আপনারা ক্লিয়ার হচ্ছেন বিষয়টা। তাহলে আমরা বলবো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কোয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার। লম্ব মানে কি আছে এখানে, সরি আমি অতিভুজটা এখানে নাম দিয়েছি এবি, তো এখানে আমরা এবি দিতে হলে, তারপরে এখন অতিভুজ স্কয়ার দিলাম এগুলো লম্ব স্কয়ার, লম্ব কি আছে এখানে এসি, তাহলে আমরা বলবো এখানে এসি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি আছে এখানে কি বিসি, তাহলে প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। আপনাকে এখন কিন্তু বিসি স্কোয়ারের মানটা অ্যাট ফার্স্ট বের করতে হচ্ছে। তাহলে এখন আমি যদি বিসি স্কোয়ারের একবারই মানটা বের করে ফেলি, তাহলে যেখানে বা বিসি স্কোয়ার ইকুয়াল কত হবে,
এ বি স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে এখানে এ সি স্কোয়ার। আশা করি এগুলো আপনাদের বলতে হবে না। তাহলে আমাদের এখানে কি থাকছে বিসি স্কোয়ার ইকুয়াল এ বি এর মান কতটুকু আছে 20 মিটার, তাই না? তাহলে যে 20-এর উপরে কত হবে স্কোয়ার মাইনাস এসি এর মান কতটুকু আছে যেন 16, তাহলে যেখানে বসাবো 16-এর উপরে স্কোয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বিসির উপরে স্কোয়ার ইকুয়াল 20-এর উপরে স্কোয়ার, তাহলে কত হবে আমরা জানি 400 হবে। তারপরে করব আমরা বলেছি ক্যালকুলেটর নেব 20-এর উপরে স্কোয়ার, পেয়ে গেলাম আমরা 400। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 400 মাইনাস হচ্ছে 16-এর উপরে স্কোয়ার, তাহলে যে এখানে আমরা নেব 16 তারপরে স্কোয়ার, তাহলে 256, তাহলে যে 256। ব্যাস এখন আমরা তাহলে কি করব বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 400 মাইনাস 256, তাহলে যে 400 মাইনাস হচ্ছে 256, তাহলে আমরা যেটা পাবো 144, তাহলে আমরা পেলাম 144। তাহলে এখন আমরা জানি যে স্কোয়ারকে যদি উঠাতে হয় তাহলে আমরা রুট করে দেবো, ব্যাস উপপক্ষ রুট করে দিলাম। তাহলে বিসি এর যেটা মান আসবে সেটা হচ্ছে যে 12 মিটার অর্থাৎ 12 মিটার। ব্যাস তাহলে আমরা এখন বিসি এর যেটা মান পেয়ে গেলাম সেটা হচ্ছে যে 12 মিটার। আমাকে কিন্তু এটাই বের করতে বলেছে। সো আমাদের তাহলে বলে দিতে পারছি তাহলে উপরের প্রান্ত 4 মিটার, তাহলে কতটুকু আমরা সরাবো, তাহলে 12 মিটার যদি সরাই তাহলে আমাদের উপরের প্রান্তটা 4 মিটার নিচে নেমে আসবে। আশা করি আমরা এই অঙ্কটি বুঝেছি। দেন তখন আমরা এখানে চলে যাব 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, আপনাদের মনোযোগ কতটুকু আছে আমি জানি না, বাট আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব প্লিজ একদম ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখার চেষ্টা করেন। ব্যাস তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্ক সমাধানের দিকে চলে যাই। 3 নম্বর অঙ্ক তো আমাকে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে ফার্স্ট আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ লাগছে, তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেই ফেলি। এটা এবং এটা সমান হবে, অ্যান্ড এটা যেটা হলো সেটা হচ্ছে তার চেয়ে একটু বড়, নাম দিয়ে দিই আমরা এ বি এবং সি। আমরা কিন্তু বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলে তাহলে আমরা এটাকে ধরবো যে আমরা এ আর এটাকে ধরবো যে আমরা বি। এখন আমাকে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16 মিটার, পরিসীমা মানে 3টা বাহুর সমষ্টি, তাহলে এটা যদি এ হয় তাহলে কিন্তু আমি এটাও বলতে পারবো যে এ। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস এ সমান হচ্ছে যে কত 16 মিটার, এটা কিন্তু আমরা এখন বলতে পারছি। এবার এখন কি বলছে পরবর্তী লাইন একটু দেখেন, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে এই যে এটা এবং এটার দৈর্ঘ্য ভূমির 5/6 বা 6/5 ভাগ। কিন্তু কথা যে ভূমি তো বি ধরা আছে, তাহলে আমরা এক কাজ করি এটাকে সুন্দর করে আমরা এক্স ধরে ফেলি। তখন এখানে তো বি বসালে দেখা যাবে যে এ এবং বি যুদ্ধ করতে শুরু করবে, তার মানে এক্স ধরলে অঙ্কতে এক্স ধরে আমাদের বেশি মজা লাগে অঙ্ক করতে, তো বি সমান আমরা এক্স ধরলাম। তাহলে এখন বলেছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, তাহলে ভূমিকে আমরা এক্স ধরলাম এখন। তাহলে এখন এই যে এর মানটা মানে যে এ অংশটুকুর মান কি হবে যেন, এই যে এই ভূমিটার 6/5 অংশ। তাহলে আমি এটা যেটা এর মান যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আমাদের 5/6 অংশ মানে কি, বা 6/5 ভাগ মানে হচ্ছে কি, তাহলে এক্সের সাথে এটা গুণ হবে। তাহলে এখন আমরা বলতে পারবো 5x ডিভাইডেড বাই কত হয়ে গেল 6। তাহলে এটার মান যদি 5x ডিভাইডেড বাই 6 হয় তাহলে এটার মান কত হবে, অবশ্যই 5x ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। আপনার কাছে দেখেন না এটুকুর মানও আছে, এটুকুর মানও আছে, এটুকুর মানও আছে, অর্থাৎ এটার মান যেটা সেটা হচ্ছে x, এবার এটার মান যেটা সেটা হচ্ছে 5x ডিভাইডেড বাই 6, এটার মান যেটা সেটা হচ্ছে 5x ডিভাইডেড বাই 6। তাহলে এখন তিনটাকে যদি আপনি যোগ করে দেন তাহলে আপনি কিন্তু পরিসীমা লিখতে পারছেন। তাহলে অতএব আমরা জানি ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা সমান আপনি 3 বাহু সমষ্টি বলতে পারবেন। যে কোনো ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে যে 3 বাহু সমষ্টি, কোনো সমস্যা নেই। তারপরে এখন আমরা বলবো যে অতএব পরিসীমা সমান কী হবে, তাহলে পরিসীমার ক্ষেত্রে তাহলে আমরা এক কাজ করি, আগে এক্সকে ডেকে নিই একটু, তাহলে এক্স প্লাস 5x ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে যে 5x ডিভাইডেড বাই 6 ইকুয়াল যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের 16 মিটার। তখন আমাকে বলেছিল 3 বাহু এদের পরিসীমা হচ্ছে 16 মিটার, তাহলে আমি অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে যেহেতু এক্স ধরেছি বাহুটা, আর এটা হচ্ছে 5x ডিভাইডেড বাই 6 পেয়েছি, এটা 5x ডিভাইডেড বাই 6 পেয়েছি, তাহলে 3 বাহুর যোগফল করে আমরা পরিসীমা পেলাম 16 মিটার। এখন আমাদের কি কাজ হবে, এখানে লসাগু করা। তাহলে আমরা যেটা পাবো 6 এবং লসাগু পাবো আমরা। তাহলে এখন 6-এর সাথে এক্সের গুণ করবো, তাহলে কত হবে 6x হবে প্লাস, তাহলে এখন আমরা 6কে 6 দ্বারা ভাগ করলে 1 হবে, 1-এর সাথে আমরা যদি 5x-এর গুণ করি তাহলে কত হবে 5x প্লাস, আমরা এখন এটাকে যদি করি একই রকম 5x পাবো, ইকুয়াল হবে কত 16। তাহলে 5 আর 5 10 আছে, কত হবে 16x, তাহলে যেখানে পাবো 16x, তারপরে ইকুয়াল এখন আমরা যেটা পাবো
16 সাথে 6 গুণ করবো আমরা জানি, তারপর আমরা গুণ করব 16 গুণিত হচ্ছে কত 6, তাহলে আমরা যেটা পাবো 96। আমরা মান বসিয়ে দিলাম এখানে 96। এবার দেখেন এক্স এর মান যেটা পাচ্ছি 96 ডিভাইডেড বাই হচ্ছে কত 16, তাহলে 96 ভাগ হচ্ছে কত 16, যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 6। তাহলে বা এক্স ইকুয়াল কত পাওয়া গেল, এখানে পেলাম 6। আচ্ছা এক্স মানে কি যেন বি, তাই না? তাহলে আমরা বলতে পারছি যে অতএব বি সমান কত পাওয়া গেল 6 মিটার। তাহলে এখন আপনাকে এ এর মান দরকার, এর মান মানে কীভাবে বের পাবেন আপনি, এ সমান কত হবে তাহলে, যে 5x ডিভাইড বাই 6 না, তাহলে যে 5x ডিভাইডেড বাই হচ্ছে কত 6। তাহলে এখন এই যে 5 ইন্টু এক্স এর মান কত পেয়েছিলেন জানো আপনি 6, তাই না? তাহলে এক্স এর মান কত বসে গেল 6, আর ডিভাইডেড বাই কত 6, 6 কাটা পড়ে যাবে, থাকবে যে কত 5। আপনি এর মান পেয়ে গেলেন 5 আর বি এর মান পেয়ে গেলেন 6। এখন আপনি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের দিকে চলে যান। তখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কয়ার মানে হচ্ছে যে বি স্কয়ার। আপনাকে এ এবং বি এর মান লাগবে, আমাদের এ এবং বি এর মান এতক্ষণে পেয়েছি, অ্যান্ড আমরা এখানে সূত্রতে বসিয়ে দিব। এতটুকু আপনারা সমাধান করতে পারবেন, বাট আমি সমাধান অবশ্যই আপনাদের করে দিব। তো এখন রুট যেহেতু আছে, এগুলো মান কীভাবে বসাতে হবে, ক্যালকুলেটরে কীভাবে টিপতে হবে, সেগুলো অবশ্যই জানা দরকার। তাহলে আমরা ওখান থেকে মানগুলো পেয়ে একবারে লিখে দেবো যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস হচ্ছে যে বি স্কোয়ার। আমরা যখন এটা লিখে দিব তখন জাস্ট মানগুলো বসাতে শুরু করব। তাহলে এখানে বি এর মান কত পেয়েছিলাম আমরা 6, তাহলে যেখানে 6 ডিভাইডেড বাই কত হবে 4 রুট ওভার 4 ইন্টু এ এর মান কত পেয়েছিলাম আমরা 5, তাহলে যেখানে 5 এর উপরে হোল স্কোয়ার মাইনাস বি এর মান কত পেলাম আমরা জানো 6, তাহলে যে 6 এর উপরে স্কোয়ার, তাহলে 6 ডিভাইডেড বাই কত হলো 4। এবার এখন আমরা বসাবো 5 5 কত 25, 4 25 কত হবে 100, তাই তো, মাইনাস হচ্ছে 6 6 কত 36। এখন আমরা তাহলে 6 ডিভাইডেড বাই 4 রুট ওভার 100 থেকে আমরা কত বাদ দিয়ে দেবো 36 বাদ দিয়ে দেবো, তাহলে যে 100 মাইনাস হচ্ছে 36, বাস আমরা যেটা পাবো 64, তাহলে আমরা যেটা পেলাম 64। আচ্ছা 64কে রুট ওভার করবো, তাহলে এখন আমরা রুট ওভার যদি করি 64কে, তাহলে যে রুট ওভার 64, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 8। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 6 ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে যে কত 8, তাহলে 6 8 কত হবে 48, 48কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 12 48, তাহলে আনসার 12। ব্যাস আনসার হয়ে গেল আমাদের। 4 নম্বর অঙ্ক কী বলছে এবার একটু ভালো করে পড়ে দেখি। একটি ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা কিন্তু সূত্রতে পড়েছিলাম 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর এখানে আরেকটা কী দেওয়া আছে একটু লক্ষ্য করে, আগে আমরা অঙ্ক পড়ে ফেলি। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে আবার কত 84 মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই অর্ধ পরিসীমা দিয়ে এই যে এটা দিয়ে শিখেছি, কিন্তু এরকম মান কোথাও আছে বলে আমার তো দেখতে পাইনি, তাই না? এই যে পরিসীমা যেহেতু আছে দ্যাট মিনস এখানে অর্ধ পরিসীমা আপনি বের করতে পারবেন, তাই না? তাহলে আমাদের সূত্র এটা অ্যাপ্লাই এখানে হবে। কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। 2টা যেহেতু বাহুর মান দেওয়া আছে অ্যান্ড পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা অপর বাহুর মান অবশ্যই নিয়ে আসতে পারবো। এবার একটু লক্ষ্য রাখি, অ্যাট ফার্স্ট আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি। তাহলে এখানে একটি ত্রিভুজের নাম দিলাম এ, তারপরে বি, তারপরে যে সি। তাহলে আমরা এটাকে ধরে নিলাম এ মিটার এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম যে সি। ওকে, এখন বলেছে একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে আপনি এ কে ধরে ফেলেন যে 25 সেন্টিমিটার আর বিকে ধরে ফেলেন 27 সেন্টিমিটার, কিন্তু সি এর মানটা আপনার কাছে নাই। তাহলে সি এর মানটা আপনি কীভাবে পাবেন? ওই যে পরিসীমা সমান দেওয়া আছে এখানে কত 84, তাহলে আপনি এখান থেকে সি এর মানটা আপনি পেয়ে যাবেন। আর 3টা বাহুর যদি দৈর্ঘ্য পান আর যদি আপনার কাছে অর্ধ পরিসীমা থাকে, তখন আপনার মান নির্ণয় করার সূত্র হচ্ছে যে এটা, তাই না? তো পরিসীমা যদি থাকে তাহলে 2 দিয়ে ভাগ করে আমরা অর্ধ পরিসীমা পাবো, কিন্তু কথা হচ্ছে 3টা বাহুর মান কোথায় আমার কাছে? 3টা বাহুর তো মান লাগবে আমার কাছে আগে, তাই না? তাহলে এখন আমরা করব যে আমরা জানি পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি, এখানে একবারে লিখে দিতে পারবো যেহেতু পরিসীমা 25 দেওয়া আছে না, কত দেওয়া আছে একটু খেয়াল করি 84। তাহলে আমরা পরিসীমা এ প্লাস বি প্লাস সি সমান কত লিখতে পারবো 84, তাই না? এখন দেখেন এ এর মান, বি এর মান এবং সি এর মানটা আমরা যদি এখানে বসাই, কিন্তু সি এর মান তো আমাদের বের করার সিদ্ধান্ত, তাহলে এর মান বসাবো 25, তাহলে যেখানে 25 বসলো প্লাস বি এর মান কত আছে 27 বসে গেল, প্লাস সি এর মান না এই যে চলে আসবে ইকুয়াল হচ্ছে কত 84।
মানে একজনের মানটা হাইড করে রেখেছে, আমরা পরিসীমা তারা দিয়ে দিয়েছে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে এভাবে বের করতে পারি। তাহলে সি সমান কত হবে 84, 25 এবং 27 যোগ করে ওই পাশে 84 থেকে সেটা কি চলে যাবে, বাদ চলে যাবে, তাই তো। তাহলে যে 25 প্লাস হচ্ছে 27, তাই না, সমান আমরা যেটা পাবো 52। তাহলে এখন 84 মাইনাস হচ্ছে 52, তাহলে আমরা নিয়ে আসবো 84 মাইনাস হচ্ছে 52, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 32। তাহলে আমরা যেটা পাইলাম সি ইকুয়াল 32, 32 পেয়ে গেলাম। তাহলে আপনার কাছে দেখেন এ এর মানও আছে, বি এর মানও আছে, সি এর মানও আছে, আপনি 3টা বাহুর মান পেয়ে গেছেন। তাহলে 3টা বাহুর মান, এবং আমরা বলেছিলাম যে আপনার কাছে যদি অর্ধ পরিসীমা থাকে তাহলে আপনি ত্রিভুজের ক্ষেত্রফল যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যে √s ইন্টু s মাইনাস s মাইনাস b s মাইনাস c। তাহলে এখন এস এর মানটা আপনাকে বের করতে হচ্ছে। তাহলে এখন আমরা বলবো যে এখানে পরিসীমা সমান কত দেওয়া আছে, পরিসীমা সমান 84 মিটার এখানে আছে, তাই না। পরিসীমার এখানে সেন্টিমিটার হবে, আমি সো সরি, এখন এগুলো সবগুলো সেন্টিমিটার এককে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার। এখন আমরা এস এর মান যদি বের করতে চাই, এস মানে অর্ধ পরিসীমা, তাহলে কি হবে 84 ডিভাইড বাই 2, তাহলে আমরা 84কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাব। তাহলে যে 84 ডিভাইড বাই 2, আমরা যেটা পাবো 42। তাহলে আমরা যেটা এস এর মান পেয়ে গেলাম সেটা হচ্ছে 42। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আপনারা জাস্ট ওখানে মানটা বসিয়ে দিলে অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে আমরা চলে আসছি আমাদের অঙ্ক সমাধানের ক্ষেত্রে। তাহলে এখন আমরা বলে দেব, আমরা জানি 3টি বাহুর দৈর্ঘ্য উল্লেখ থাকলে সূত্র হচ্ছে যে কি ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। আমরা এট ফার্স্ট সূত্রটা লিখে দেবো। তাহলে আমরা জানি √s ইন্টু s মাইনাস a, s মাইনাস হচ্ছে b ইন্টু হচ্ছে যে s মাইনাস c। ব্যাস, এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। √s এর মান, তাহলে s এর মান আমরা পেয়েছিলাম 42, তারপরে এটার সাথে গুণ অবস্থা আছে বসালে, তাহলে s এর মান কত হবে, তাহলে 42 মাইনাস হচ্ছে a, তাহলে a এর মান আমরা একটু আগে লক্ষ্য করেছিলাম, আমরা একটু এখানে দেখাই, তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে a এর মান যেটা 25, তাহলে এখন a এর মান বসিয়ে দেবো 25, তারপরে ইন্টু আছে s মানে আবারও কত বসবে, তাহলে 42, তারপরে এখানে আবারও বসছে s এর s মাইনাস b, তাহলে এখন মাইনাস, তাহলে এখন b এর মানটা বসিয়ে দেবো আমরা। b এর মান কত ছিল এখানে জানো 27, তাহলে যে এখানে মানটা বসিয়ে দেবো 27, একটু ঘিরে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে না কষ্ট হয়। তারপরে দেখেন s মাইনাস c, তাহলে এখন আবারও করবো আমরা, তাহলে s এর মান কত 42 মাইনাস c এর মান আমরা কত পেয়েছিলাম 32, তাহলে যে 32। ব্যাস, তাহলে এখন আমরা কি করব, √, থাকলো এখানে, তারপরে 42 থাকলো এখানে, 42 থেকে 25 বাদ, তাহলে এখন আমরা আসবো ক্যালকুলেটরকে, 42 মাইনাস হচ্ছে কত 25, 17, তাহলে যে ইন্টু হচ্ছে কত 17, যেহেতু সবাই গুণ অবস্থা রয়েছে এখানে, মানে এখান থেকে এটুকু মান যেটা পাবো সেটা বসিয়ে দিলাম, বাট ওটার সাথে সবাই তো এখানে গুণ অবস্থা রয়েছে, তাহলে আবার ইন্টু, তাহলে 42 থেকে আবারও কত বাদ দেবো 27, তাই না। তাহলে যে 42 মাইনাস হচ্ছে 27, যেটা পাবো সেটা হচ্ছে 15, তারপরে 42 মাইনাস হচ্ছে 32, তাহলে 10 পাবো, তারপর আমরা করবো 42 মাইনাস হচ্ছে যে 32 সমান পাবো যে 10, তাহলে ইন্টু পাবো যে 10। এখন সবগুলোকে আপনি কি করে দেবেন, গুণ করে দেবেন, 42, 17, 15 অ্যান্ড হচ্ছে 10, তাহলে যে একবারে √, টিপে দিই, তাহলে √42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10, আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে যে 327.261 সামথিং এরকম। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই, তো আমরা এখানে মানটা বসালাম না, একবারে লিখে দিচ্ছি 327.261, দশমিকের পরে আমরা 3টা মান নিলাম, আপনারা চাইলে আরও মান নিতে পারেন। ব্যাস, তাহলে এটা যেহেতু আমাদের ক্ষেত্রফল, আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই এখানে বর্গ এককেই থাকবে। ব্যাস, তাহলে এবার আমরা 5 নম্বর অঙ্ক সমাধানের দিকে যাব। 5 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড এটা অনেক সময় ছাত্রছাত্রীদের কাছে বুঝতে একটু কষ্ট হয়ে থাকে। তো আজকে আমরা এই 5 নম্বর অঙ্কটাকে একটু ডিফারেন্টভাবে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে বলেছে একটি সমবাহু ত্রিভুজের, তাহলে যে একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের আমি যদি বাহুটাকে একটু মেপে দেখি, অর্থাৎ এখানে তো প্রত্যেকটা বাহু তার সমান, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে যে এখানের ক্ষেত্রে
এই বাহুটা হচ্ছে যে ঠিক এত বড়, তাই তো? তাহলে আমরা এটা একটা বাহু হচ্ছে যে প্রত্যেকটা বাহু হচ্ছে যে ঠিক এত বড় বড় করে, তাই তো? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা 2 মিটার করে বাড়িয়ে দেন। এখন এই বাহুটার চাইতে আরও 2 মিটার করে বাড়িয়ে দিলাম আমরা, তাহলে যে এখান থেকে এই অংশটুকু 2 মিটার করে বাড়িয়ে দিলাম। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আরও একটা আমরা এখানে সমবাহু ত্রিভুজ পাবো। আচ্ছা, তাহলে ওই সমবাহু ত্রিভুজটা আমরা আগে এখানে অঙ্কন করি। আমরা ওই সমবাহু ত্রিভুজ যেটা পাবো সেটা বাস এই রকম করে আমরা সমবাহু ত্রিভুজটা পাবো। আশা করি ক্লিয়ার হচ্ছে বিষয়। তাহলে যে একটি সমবাহু ত্রিভুজের আমরা একটা বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা 2 মিটার করে বাড়িয়ে দিলাম। তাহলে এখান থেকে যতটুকু ছিল তার চেয়ে 2 মিটার করে প্রত্যেকটা বাড়িয়ে দিলে আরও একটা সমবাহু ত্রিভুজ পেয়ে যাবো আমরা, তাই না? আচ্ছা, তাহলে এখানের ক্ষেত্রে এই যে এ বাহুটা যে একটা বাহু ছিল, এখন এটাকে আমরা এ মিটার যদি ধরি, তাহলে এটা হচ্ছে এ, এটাও হচ্ছে যে এ, এটাও হচ্ছে যে এ, তাই না? তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? এ হয়ে যাবে। তখন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। ব্যাস, এটুকু পর্যন্ত ক্লিয়ার হন আগে। দেন তো আমাকে কী বলছে দেখেন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে একটু আগে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যতটুকু ছিল, এখন এর ক্ষেত্রফলটা বেড়ে গেছে। দেখেন এই যে এখান থেকে এই অংশটুকু বেড়ে গেছে, এখান থেকে এই অংশটুকু বেড়ে গেছে, এখান থেকে এই অংশটুকু বেড়ে গেছে, তাই না? তাহলে যে সাদা অংশটুকু ভেতরে যেটা দেখতে পাচ্ছেন সেটা বেড়ে গেছে। আর সেটা কতটুকু বেড়েছে যেন তারা বলছে? 6√3 অংশ বেড়ে যায়। তাহলে আমরা যে সাদা অংশটুকুর ক্ষেত্রফল যেটা হলো সেটা হচ্ছে 6√3। কথা বুঝে গেল আশা করি। আচ্ছা, কেন কথা হচ্ছে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ওটা তো আবার কিছুই বলেনি। দেখেন এবার বলেছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এই যে ছোট ত্রিভুজটা ছিল না, এই যে এ বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। কত প্যাঁচ দিয়ে বসে আছে আমাদের মাঝে। তো আমরা যেহেতু ছোট বাহুর দৈর্ঘ্য এ ধরেছি, তাহলে আমরা জানি ছোট বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অ্যান্ড এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, অ্যান্ড সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা তার ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 a²। তাহলে আমরা কি করব? এই যে এটার মান যেহেতু এই রয়েছে, তাহলে আমরা ছোট্ট ত্রিভুজটা যেটা আছে না, সেটার ক্ষেত্রফল অ্যাট ফার্স্ট আমরা বের করে ফেলবো। তাহলে ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে? যেহেতু তার আমাদের বাহুর মান যেটা আছে সেটা হচ্ছে এ, তাহলে আমরা যেটা সূত্র আছে সেটাই বসিয়ে দিতে পারছি। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে এই যে √3/4, দেন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে a²। কিন্তু বাহুর মানটা আমরা কত মিটার করে যেন বাড়িয়েছিলাম? 2 মিটার করে। তারপর আমরা এই যে একটা বড় কি পেয়েছি, এখানে ত্রিভুজ পেয়েছি, তাই না? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলেন তো? মানে এই যে এই জায়গাটুকু এখন মানে ছোটটা সহকারে সবগুলোর ক্ষেত্রফলটুকু কত হবে, সেটা কত হবে? তাহলে আমরা ওইটার ক্ষেত্রে বড় ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখবো, এখন নাম দিবেন এগুলোতে, এটা এবিসি, এটা হচ্ছে DEF। তাহলে DEF যদি আমরা আচ্ছা নাম দিয়ে দিই DE, আর একটা হচ্ছে যে F। তাহলে DEF ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে যে DEF ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? √3/4 a+2 তার উপরে হোল স্কয়ার হয়ে যাবে। তখন এটাও তো সমবাহু ত্রিভুজ, তাই না? কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে যে একটা ছিল এ, ওই এর সাথে আরও 2 যোগ করেছিলাম, তাই না? তাহলে যে 2 মিটার দিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, অ্যান্ড এই হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার বসে গেল। তাহলে এখন আমরা যেটা পাবো √3/4, এখানে যেটা পাবো a+b হোল স্কয়ারের সূত্র পড়ে আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি a²+2, এ বলতে কি আছে, এখানে a আছে, b বলতে কি আছে 2, প্লাস হচ্ছে b² মানে 2 এর উপর স্কোয়ার। বোঝা গেল বিষয়? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে যে √3/4 থাকলো, তাহলে যেখানে a²+4a, 2 × 4, 4a প্লাস হচ্ছে 2 × কত হবে 4। তাহলে এখন দেখেন এটা হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান আপনি কি বলতে পারবেন? আপনি বলেন তো। এর সম্পূর্ণ ত্রিভুজ মানে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল সমান 2টা ত্রিভুজের মানে 2টা অংশের ক্ষেত্রফল। একটা হচ্ছে যে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, অ্যান্ড আরেকটা হচ্ছে যে এই যে এই অংশটুকুর এর ক্ষেত্রফলটা, তাই না? অর্থাৎ এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এই যে ফাঁকা অংশটুকুর ক্ষেত্রফল সবগুলো মিলিয়েই তো বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমি এখানের ক্ষেত্রে যে প্রশ্নটা বলতে পারবো সেটা আমি এখানে বলে দিচ্ছি যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমি এখানে এইভাবে এটাকে সমাধান করছি। এবার দেখেন বড় ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে যে এটা, তাই না? আবার এদিকে সরে যাচ্ছিস কেন রে ভাই? ওকে, তাহলে যে √3/4 a² + 4a+4। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারছি? এখানে লিখবো আমরা প্রশ্ন মতে √3/4 * a² + 4a+ হচ্ছে 4,
অর্থাৎ এই যে a স্কোয়ার প্লাস 4a প্লাস হচ্ছে যে 4, এটা ক্ষেত্রফল সমান কোনটা? তাহলে আমরা বলতে পারছি ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু যেন ছিল? √3/4 a স্কোয়ার। তাহলে যে √3/4 a স্কোয়ার প্লাস আরও একটা ছিল, সেটা হচ্ছে কতটুকু? যে 6√3 বেড়ে গিয়েছিল যে, তাহলে ওটাকে আমি জাস্ট যোগ করে দেবো। তাহলে যে 6√3, বুঝা গেল? এখন আমাদের একটা ইকুয়েশন টানতে হবে, √3/4কে কাটাতে হবে। তাহলে √3/4কে যদি কাটাতে চাই, তাহলে বিপরীত রাশি দ্বারা উভয় পক্ষতে কী করে দেবো? গুণ করে দেবো। অর্থাৎ 4/√3 দ্বারা যদি আমরা কী করে দিই? এখানে গুণ করে দিই, তাহলে এটা টুক করে কেটে চলে যাবে। তাহলে এখন আমরা উভয় পক্ষতে 4/√3 দ্বারা কী করে দেবো? গুণ করে দিব। তাহলে এখন যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা আউট হয়ে যাবে। তাহলে জাস্ট এখানে থাকছে কি? a স্কোয়ার প্লাস 4a প্লাস হচ্ছে 4, মানে আমরা যদি 4/√3 দ্বারা গুণ করি, তাহলে গুণ আছে কত? 4/√3, তাহলে 4 কেটে যাবে, আর √3 আর নিচে √3 থাকবে, কেটে যাবে। এটা যেটা থাকলো একদম সুসম্মানে বসে থেকে দিলাম। তারপরে একই রকমভাবে 4/√3 যদি গুণ করি, তাহলে এটা কেটে যাবে, থাকবে কত? এখানে a স্কোয়ার। বাস, এখানে আবার কি হবে? তাহলে এটা যেহেতু কোনো সাথে কানেকশান নেই, তাহলে আগে 6√3টা বসিয়ে দিব, ইন্টু যেটা যেন করে বললাম 4 ডিভাইডেড বাই কত যেন? √3, তাই তো? a√3 কেটে গেল। তাহলে আমাদের উভয় পক্ষতে কি আছে? a স্কোয়ার কেটে গেল। তাহলে যে 4a এটা আছে, যে 4a প্লাস 4 আছে, বসে রাখলাম, ইকুয়াল এখানে থেকে কি কেটে যাচ্ছে যেন? এই আমাদের 4 কত হবে? তাহলে 24 হচ্ছে, তাই তো? তাহলে যে এখানে 24, এই যে 6-এর সাথে 4 গুণ, তাহলে 4 কত হবে? 24। তাহলে যেখানে 4a ইকুয়াল কত যেটা হবে? 24 মাইনাস হচ্ছে 4, মানে 24 মাইনাস হচ্ছে 4। তাহলে বা 4a ইকুয়াল যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা 20 পাবো, বা আমরা যেটা a ইকুয়াল যেটা পাবো 20 ডিভাইডেড বাই হচ্ছে কত? 4, বা a ইকুয়াল যেটা পাবো আমরা যদি 20কে 4 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 5। তাহলে এখানে হচ্ছে 5 মিটার। বাস, আমরা এর মান যেটা সেটা হচ্ছে 5 মিটার। 5 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু কঠিন লাগে, তাই আপনাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। বাস, তাহলে এবার আমরা 6 নম্বর অঙ্কের দিকে ধাবিত হই। 6 নম্বর অঙ্ক আমাদেরকে বলেছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং এদের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে আবার 182 বর্গমিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত? আমরা কিন্তু প্রথমে একদম দেখেছি যে যদি আমাদের কোনো একটাতে ত্রিভুজের দুইটা বাহু থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থাকে, তাহলে আমাদের সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে এটা। অর্থাৎ ত্রিভুজের দুই বাহু এবং যদি কোণ থাকে একটা, তাহলে আমরা লিখব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ab সাইন থিটা। তাহলে আমরা একদম কথা না বাড়িয়ে একবারে সমাধানের দিকে চলে যাই। প্রথমের দিকে অ্যাট ফার্স্ট আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলব। তাহলে এখন নাম দিয়ে দিচ্ছি a, b এবং হচ্ছে c। তাহলে এখন এটাকে যদি আপনি a ধরেন, তাহলে a সমান এখন আপনি নাম দিয়ে দিয়েছেন যেহেতু, তাহলে এখন a সমান হচ্ছে 26 মিটার। এবার এটাকে যদি b ধরেন, তাহলে b সমান হচ্ছে যে 28 মিটার। এবার এদের অন্তর্ভুক্ত কোণ আমাকে বের করতে বলেছে। তাহলে এখন আমরা কি করব? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, একবার লিখে দেন, আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে যে হাফ ইন্টু ab সাইন থিটা, ab সাইন থিটা। তাহলে এখন আপনি কি করতে পারবেন? ক্ষেত্রফলের জায়গাতে তাদের ক্ষেত্রফলটা বসিয়ে দিতে পারবেন। 182 দেওয়া আছে, তাহলে যেখানে 182 বসে গেল, ইকুয়াল হাফ ইন্টু a এর মান কত? 26 ইন্টু b এর মান কত? 28। তারপরে এখানে সাইন থিটা ছিল, বা সাইন থিটা বসে থাকলো। তাহলে আমরা এখন করতে পারছি 26 ইন্টু 28। তাহলে এখন যেটা পাবো দেখেন, 26 ইন্টু 28 পেলাম 728। এখন ওটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে যে ডিভাইডেড বাই 2। আবার এখানে একটু আনসার ভুল দিয়ে দেয় মাঝে মধ্যে, সো আমি একবারই না করে একটু সিস্টেমেটিক্যালি করি। তাহলে যে 182 ইকুয়াল হচ্ছে যে কত? হাফ ইন্টু 26 ইন্টু 28। তাহলে যে 26 ইন্টু 28, তাহলে আমরা যেটা 728, 728। তারপরে এখানে থাকলো সাইন থিটা, বা 182 ইকুয়াল 728কে 2 দ্বারা ভাগ। তাহলে যে এখন আমরা দেব 728 ভাগ হচ্ছে 2, তাহলে 364। তাহলে যে 364 এখানে থাকলো সাইন থিটা ইন্টু সাইন থিটা আর কি।
তাহলে সাইন থিটা এটাকে সম্পূর্ণ পাশে টেনে ফেলি আমরা, আমি একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি আপনাদেরকে। সাইন থিটা ইন্টু হচ্ছে যে কত 364 ইকুয়াল হচ্ছে কত 182, তাহলে বা সাইন থিটা ইকুয়াল করতে পারবো আমরা 182, তাহলে যে 182 ভাগ হচ্ছে যে কত 364, তাহলে যে 364 আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 0.5, তাহলে আমরা পেয়ে গেলাম 0.5। অনেক ছাত্রছাত্রী এই পর্যন্ত উত্তর করে রেখে দেয়, বাট এটা আসলে রং। আমাকে কিন্তু বলেছে কোণের মান নির্ণয় করতে, অন্তর্ভুক্ত কোণ মানে থিটা, তাহলে যখন থিটার মান বের করতে হবে। তো এখানে যদি সাইন থাকে তাহলে ওই পাশে কী হয়ে যাবে, এটা সাইন ইনভার্স, তাহলে ইকুয়াল কত হয়ে যাবে, এটা সাইন ইনভার্স, এটাকে বলা হয় সাইন ইনভার্স। এ পাশে সাইন থাকলে ও পাশে কী হয়ে যাবে, সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স 0.5। এখন আমরা সাইন ইনভার্স 0.5 মানটা ক্যালকুলেটরে নিব। তাহলে এখন সাইন ইনভার্স যদি চাই তাহলে অ্যাট ফার্স্ট শিফট দেন তখন সাইন, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স। আর সাইন ইনভার্স আছে 0.5, তাহলে যে 0.5, তাহলে সাইন ইনভার্স 0.5 যেটা মান সেটা হচ্ছে যে 30 ডিগ্রি। তাহলে এখন আমরা যেটা নেব থিটা ইকুয়াল কত পাওয়া গেল 30 ডিগ্রি, ব্যাস আনসার আমাদের হয়ে গেল। এবার আমাদের 6 নম্বর অঙ্ক যখন সমাধান হয়ে গেছে তাহলে এখন আমরা 7 নম্বর অঙ্কতে সমাধানে চলে যাব। অ্যান্ড 7 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক জটিল মনে হয় স্টুডেন্টদের কাছে। তো 7 নম্বর অঙ্কতে যাই আগে আমরা কি বলেছে আমাদেরকে দেখে ফেলি। একটি সমদ্বিবাহু ত্রিভুজে, তাহলে অ্যাট ফার্স্ট আগে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে ফেলবো। তো পেপারসটা একটু খারাপ হয়েছে, সো আমি আরেকটা পেপারস নিয়ে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা বাহু কি হয়, সমান হয়, আর একটা অসমান। তাহলে আমরা নাম দিয়ে দিই এ, তারপরে বি, তারপরে যে সি। আমরা বলেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। এটা যদি এ হয়ে যায় তাহলে এটা এ হচ্ছে এ। সমান সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার, তাহলে আমরা অবশ্যই বলতে পারছি এর মান হচ্ছে কত 10, এখানে এর মান কত হচ্ছে এখানে 10। তারপরে এর ক্ষেত্রফল দেওয়া আছে 48, তাহলে ভূমির দৈর্ঘ্য কত, মানে বি এর মানটা কত। তাহলে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে চলে যাব যে এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা আসলে কি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে b/4 ইন্টু √4a² মাইনাস হচ্ছে b²। তাহলে এখন আমরা সরাসরি সূত্র লিখে দেবো যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে b/4 ইন্টু হচ্ছে যে √4a² মাইনাস হচ্ছে যে b²। এটা যেহেতু ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল সমান এটা, তাহলে এটা সমান ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা একবারই লিখে দিই, বাংলাতে লিখে রাখি আপাতত, জায়গা কম, তাহলে ক্ষেত্রফল দিয়ে এটা বুঝে নেব আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন মানগুলো বসানো শুরু করব। তাহলে যে b/4, তবে বি এর মানটা আমাদের বের করতে হচ্ছে, সো বি এখানে বসে থাকলো। তারপরে এখানে √4 ইন্টু এর মান কত 10, তাহলে যেখানে 10-এর উপরে কত হবে, স্কোয়ার হবে, মাইনাস বি এর মান আমরা কী করবো, বের করবো, সো এখানে বি এর উপর স্কোয়ার। তারপরে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 48, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারছি 48, ব্যাস বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে √ওভারটাকে উঠিয়ে ফেলা। তাহলে √ওভারকে যদি উঠিয়ে ফেলে দেয় তার ভেতরে একটু কাজ আছে, সেটা করে ফেলি। তাহলে b/4 ইন্টু যেটা আছে সেটা হচ্ছে যে 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত 100, 100-র সাথে 4 গুণ মানে কত হবে 400, তাহলে যে 400 মাইনাস হচ্ছে যে কত b² ইকুয়াল হচ্ছে কত 48। এখন আমরা রুটকে উঠিয়ে ফেলবো, তবে অবশ্যই দুই পক্ষকে আমাদেরকে কী করতে হবে, স্কোয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে। তো আমরা যদি এখন এইটাকে বর্গ করে ফেললে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে b²/4 কত হবে 16, তারপরে এখানে √ওভারটা উঠে চলে যাবে, তাই তো। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 400 মাইনাস হচ্ছে যে b², বা 400 মাইনাস b² যেটা হচ্ছে সেটা উপরেই থাকবে, তবে আমরা আপাতত এখানে লিখি যে 400 মাইনাস হচ্ছে যে b² ইকুয়াল 48-এর উপর স্কোয়ার হচ্ছে, যেহেতু অনেক বড় সংখ্যা আসবে সো আমরা এটা লাস্টের দিকেই ভাঙবো, আপাতত 48-এর উপর স্কোয়ারই রেখে দিলাম। এখন দেখেন 16-র সাথে আবারও 48-এর স্কোয়ারের গুণ হবে, এই মানটা সম্পূর্ণ b² সাথে আছে যেহেতু গুণ, তাহলে আমরা এখন করতে পারছি b² সাথে 400 গুণ একবার, b² সাথে একবার b² গুণ, তাহলে b² সাথে 400 যদি গুণ করি তাহলে 400 কী হবে, এখানে b হবে, এই যে 400 b লিখে দিলাম, বুঝতে পারেনি মনে হয়, b² সাথে 400 গুণ, তাহলে যে 400 তারপরে b² থাকলো, তারপরে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস b² সাথে b² গুণ করলে b⁴ হয় ইকুয়াল 48-এর সাথে স্কোয়ার করব, তারপর আবার 16 এখানে আছে ওটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখন 48-এর সাথে স্কোয়ার, তাহলে যে 48 তারপরে যে স্কোয়ার,
যেটা মান পাবো সেটা হচ্ছে 2304, এটার সাথে আবারও গুণ করব, আমরা গুণ করব 16, গুণ 16 করলে 36,864 পাবো। তাহলে একবারে বসিয়ে দিলাম 36,864, ব্যাস। এখন আমরা কি করব, যেহেতু এখানে বি টু দি পাওয়ার, আমরা এখানে মিডল টার্ম সিস্টেমে নিয়ে আসবো, এখানে মাইনাস বি টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে যে প্লাস 400 বি স্কোয়ার, তারপরে এটা প্লাস অবস্থা আছে, এটা মাইনাস করে দেবো আমরা 36, তারপরে হচ্ছে যে 864 ইকুয়াল হচ্ছে 0। বাট আমরা এটাকে মাইনাস রাখতে চাচ্ছি না, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দেবো আমরা। তাহলে এখন এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, মানে হয়ে যাবে এটা বি টু দি পাওয়ার 4, এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 400 বি স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3, 6, 8, 6, 4 ইকুয়াল হচ্ছে যে 0। এখন কথা হচ্ছে যে এখানের ক্ষেত্রে আমাদেরকে মিডল টার্মের সিস্টেমে এখন যেহেতু 4 আছে, তাহলে 4-এর ক্ষেত্রে আমার এটা অবশ্য মনে আছে, এই কারণে আমি বসিয়ে দিতে পারছি, অর্থাৎ এটাকে ভেঙে এখন আমাকে 400 বি স্কোয়ার মিলাতে হবে। তাহলে এখানে অ্যাট ফার্স্ট বি টু দি পাওয়ার 4 থেকে যাবে। এখন আমরা মাইনাস 144 বি স্কোয়ার আর মাইনাস 256 বি স্কোয়ার যদি আমরা নিই, তাহলে মাইনাস 144 আর মাইনাস 256 সমান হচ্ছে মাইনাস 400, আর প্লাস এখানে যেটা থাকছে সেটা হচ্ছে যে 3, 6, 8, 6, 4 ইকুয়াল হচ্ছে যে 0। এখন এই দুইটা থেকে কমন আর এই দুইটা থেকে কমন নিতে হবে। তাহলে আমরা আরেকটা পেপারসের সাহায্য নেব, একটু আছে আর বেশি নেই। এখন দেখেন, তাহলে এই দুটো থেকে যদি আমরা কমন নিই, তাহলে বি স্কোয়ার জাস্ট কমন পাবো আমরা এখান থেকে, তাই না? তাহলে এখানে আমরা বা বি স্কোয়ার কমন পাই, তাহলে এখানে বি স্কোয়ার বসে গেল, মাইনাস বি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে এখন কত, 144। এখানে মাইনাস থাকছে 256 কমন যাবে অবশ্য, তাহলে যে 256, আর এখান থেকে কিছু পাচ্ছি না আমরা, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 200, ওইটাকে যদি আমরা 256 দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 144, তাহলে ইকুয়াল থাকবে 0। তাহলে আমরা এখান থেকে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 144 এটা, আর আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সমান একবার 0 আর এটা সমান একবার 0, তাহলে আমরা বলবো যে হয় এই যে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল 0, অথবা বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে বি স্কোয়ার ইকুয়াল 144 পাবো। তাহলে এখন আমরা যদি 144কে আমরা রুট করি বা বর্গমূল করি, তাহলে বি সমান কীভাবে পাচ্ছে, আমরা রুট ওভার 144, আমরা জানি 12 হয়, মানে 12, সেখানে 12 পাবো। তারপর আমরা বলেছি যে ক্যালকুলেটরের সাহায্য নিব, তারপর এখানে পাই গেলাম আমরা বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 256। তাহলে আমরা এখন আবারও করব রুট ওভার 256, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 16। তাহলে বা বি সমান যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে 16। তাহলে বি এর মান হয় 12 হতে পারবে অথবা 16 হতে পারবে। এটাই ছিল আমাদের পরিমিতি সম্পর্কে আজকের আলোচনা। আপনাদের হয়তো বা অনেকক্ষণ সময় লাগছে এই ভিডিওটি দেখতে, বাট আশা রাখি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, আপনাদের আর এই পরিমিতি 16.1 নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। এরপরে আরও 2টা অঙ্ক আছে, তবে এখান থেকে 7টি অঙ্ক করলেই আপনাদের জন্য যথেষ্ট। আরও 2টা অঙ্ক আপনারা এমনিতে করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।